Audio Jungle. প্রথমে জানাবো 10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। এরপর জানাবো যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো নারী মন্ত্রী পরিষদ সচিব নিয়োগ। তারপর জানাবো মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল পোল্যান্ড। সর্বশেষ জানাবো বোর্ড অফ পিসের প্রথম বৈঠক শুরু হচ্ছে, সভাপতিত্ব করছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, যদি হামলা চালানো হয় তাহলে তা কিভাবে চালানো হবে সে ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যেভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবেন। ট্রাম্পের মূল মাথাব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি বারবার বলেছেন তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে দেওয়া হবে না। এ নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছে। বৈঠকে অগ্রগতির কথা জানিয়েছিল দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। পরে বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অফ পিসের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, গত বছর ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে, নাও হতে পারে, হয়তো একটি চুক্তি হবে। আগামী 10 দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র বানাতে চায় ইরান। তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে গত বছরের জুনে ইরান ইসরায়েল সংঘাত শুরু হলে আলোচনা বন্ধ হয়ে যায়। ওই সময়েই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ, সাবমারিন এবং 50টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। এছাড়া দ্রুততার সঙ্গে সেখানে আরও কয়েকটি জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার পাঠিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 8টি স্থায়ী সামরিক ঘাঁটিও রয়েছে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 30 থেকে 40 হাজার সেনা মোতায়েন করা রয়েছেন। মূলত এসব ঘাঁটির কারণেই ট্রাম্পের ইচ্ছা থাকা সত্ত্বেও গত জানুয়ারিতে ইরানের বিক্ষোভের সময় দেশটিতে হামলা চালাতে পারেনি যুক্তরাষ্ট্র, কারণ তখন ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল ছিল। সে সময় ইরানের পাল্টা হামলা চালালে ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা ছিল। তবে গত মাসে পেট্রিয়ট ও থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাময়িক সময়ের জন্য ইরানের হাত থেকে ঘাঁটিগুলোকে সুরক্ষা দেবে। দীর্ঘমেয়াদে সংঘাত বাঁধলে পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের F-35, F-22 ও F-16 মতো যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যের পথে ছিল। বড় পরিসরে হামলা চালানোর জন্য সেখানে জ্বালানি সরবরাহের উড়োজাহাজও নেওয়া হয়েছে। গত বছর ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলোকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ ভালি নাসের বলেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে হামলার প্রস্তুতির জন্য আরও সময় পাবে যুক্তরাষ্ট্র। একই সময় প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা সাজিয়ে নিতে পারবে তেহরান। আর শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তার জন্য যুক্তরাষ্ট্রকে যে মূল্য দিতে হবে সেটা বিবেচনায় রাখতে হবে ট্রাম্পকে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও।
ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তৎপর হয়েছে ইসরায়েলও। তেহরান ও যুক্তরাষ্ট্রের চলমান বৈঠকের মধ্যেই সম্প্রতি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমাতে পদক্ষেপ নিক যুক্তরাষ্ট্র, এমনকি কোনো যুদ্ধ শুরু হলেও তাতেও অংশ নিতে পারে ইসরায়েল। বিষয়টি নিয়ে জানাশোনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত এমন দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, তবে তা আগামী রোববার পর্যন্ত পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের ওই দুই কর্মকর্তা। তাদের ভাষ্যমতে ইসরায়েল কিছু পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। সেগুলোর মধ্যে রয়েছে কয়েকদিনের মধ্যে তীব্র হামলা চালিয়ে ইরানকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া, যেন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ছাড় দিতে রাজি হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার অ্যান্টোনিয়া রোমিওকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করেছেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহিলা সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পেলেন। স্টারমার সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার গুরুভার এখন তার কাঁধে। ক্রিস ওয়ারমান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন রোমিও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে বিতর্কের জেরে গত সপ্তাহে স্টারমার সরকার থেকে তৃতীয় ব্যক্তি হিসাবে পদত্যাগ করেন ওয়ারমান্ড। রোমিও যুক্তরাজ্য সরকারের কয়েকটি বিভাগে কাজ করেছেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র বিভাগের স্থায়ী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। রোমিওকে একজন অসাধারণ সরকারি কর্মকর্তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেন, তার পেশাদারিত্ব ও কাজ শেষ করার দৃঢ় সংকল্প আমাকে মুগ্ধ করেছে। স্টারমার যোগ করেন, অ্যান্টোনিয়া প্রমাণ করেছেন সরকারের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি। মন্ত্রিপরিষদ সচিব হিসাবে রোমিওর নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে। তবে চলতি সপ্তাহের শুরুতেই বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছিল, নিউ ইয়র্কে সজ্যেষ্ঠ ডিপ্লোম্যাট হিসাবে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি হয়রানিমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন। নিয়োগের আগে প্রধানমন্ত্রী স্টারমারের সংবাদ মুখোশপাত্র বলেন, ৯ বছর আগে রোমিওর বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছিল, কিন্তু ভিত্তিহীন হওয়ায় সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছিল। রোমিও ২০০০ সালে প্রফেশনাল অর্থনীতিবিদ হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। এর আগে তিনি নিউ ইয়র্কে কনসাল্ট জেনারেল এবং নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন টেকনোলজি কোম্পানিগুলোর বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। রোমিও বিচার বিভাগ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্থায়ী সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিয়োগ পাওয়ার পর সিভিল সার্ভিসের নেতৃত্ব দেওয়াকে একটা বিরাট সম্মান বলে মন্তব্য করেছেন অ্যান্টোনিয়া রোমিও। এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি সাধারণ ও অনন্য প্রতিষ্ঠান যাকে আমি ভালোবাসি। রোমিও যোগ করেন, সরকারি কর্মসূচি পরিচালনা ও দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দক্ষতা, কার্যকরিতা ও উন্নতিশীল শক্তির পরিচয় দিতে হবে। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সেখানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশদের পরামর্শ দেওয়া হয়েছে যে তারা এই মুহূর্তে ইরান ভ্রমণ থেকে বিরত থাকুন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইরানে থাকা পোলিশ নাগরিকদের তৎক্ষণাৎ দেশত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, এই মুহূর্তে কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ করা উচিত নয়। সক্রিয় সংঘর্ষের সম্ভাবনা অত্যন্ত বাস্তব এবং তা কয়েক ঘণ্টা বা কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে। এই বিষয়টি দৃষ্টিতে রাখুন। অতীতে মানুষ সতর্কবার্তা উপেক্ষা করেছে, যার ফলাফল আমরা দেখেছি। তাই আবার বলছি, অবিলম্বে ইরান ত্যাগ করুন বা ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন। সরাসরি যুদ্ধ শুরু হলে কাউকে নিরাপদে সরিয়ে নেওয়ার নিশ্চয়তা থাকবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি ও ইসরায়েলের সংশ্লিষ্টতা লক্ষ্য করে পোল্যান্ডের এই সতর্কবার্তা এসেছে। ইতিমধ্যে কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বা ইরান ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিস্থিতি দ্রুত সংঘাতে রূপ নেয় তবে আকাশপথ ও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। এতে ফরাসি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া আরও কঠিন হয়ে যাবে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে গঠিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠক শুরু হচ্ছে। গাজার ভবিষ্যৎ নিয়ে বহু অমীমাংসিত প্রশ্নের মধ্যে এই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।